তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। বেশ কিছু বালকের হাসির গুঞ্জনে থেমে যায় ছোট্ট রেশমের পদাচারণ। ছোট্ট বালিকার মনের মধ্যে বেজে উঠল কারোর রিনটিনে হাসির ধ্বনি। রেশম কোনা চোখে একবার তাদের দিকে তাকিয়ে জায়গা প্রস্থান করতে শুনতে পায় কারো শব্দ। এই মেয়ে থামো, এদিকে আসো দেখি ঝটপট। যে ভয়টা পাচ্ছিল রেশম সেটাই হলো। কণ্ঠ তার চিরচেনা, মালিক তার আরহা। রেশমের ছোট্ট মনের মানুষ। রেশম দুরু দুরু বুকে মৃদু কদম পিছিয়ে সেই বালক দলের সামনে দাঁড়ালো। মস্তক তার নত। মুহূর্তেই এগিয়ে এলো কিশোর আরহাম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে সেটির 5-7টা নতুন গজানো দাড়ি লক্ষ্য করাই যাবে। গোফের রেখা বোঝা চাপে, সঙ্গে সুন্দর সুলভ মুখশ্রী। উঠতি বয়সের গমগমে সুরে হাতের কাগজ রেশমের দিকে এগিয়ে দিয়ে বলা, এটা তুমি দিয়েছো আমায়? রেশমের অন্তর আত্মা কেঁপে উঠল। কাগজটি আজকেই সে লিখেছে নিজের সবটুকু অনুভূতি উচ্চার করে। অতঃপর কোনো এক ক্লাসমেটের দ্বারা এটি আরহামের পর্যন্ত পাঠায়। রেশম মিথ্যে বলতে পারে না, তাই মাথা উপর নিচে করে সম্মতি জানালো আরহামের কথার। সাহস কত বড় তোমার! জানো আমি তোমার কত সিনিয়র? এইটুকু মেয়ে আবার লাভ লেটার লেখে। এরপরে এরকম কিছু দেখলে সব কয়টা দাঁত ফেলে দেবো এক থাপ্পড়ে। ছোট্ট রেশমের চিত্ত আকাশে জমে ওঠে ঘন কালো মেঘ। চোখের কোণে চলমল করছে অশ্রু জল। এরপরে আরো একটা ধমক দেয় আরহাম। যাও ক্লাসে। রেশম কেঁপে ওঠে, তবুও ফুপিয়ে বলে, আমার তোমাকে পছন্দ। কিন্তু আমার তোমাদের মতো বাচ্চা মেয়েদের পছন্দ নয়, বুঝেছো? নাক টিপলে দুধ বেরোবে আর কথা বলে পছন্দের। এইটুকু মেয়ে পড়াশোনার নাম নেই। যাও ক্লাসে যাও। এবার রেশম ফুপিয়ে কেঁদে উঠল। দাঁড়ায় না আর এক পলক, দৌড়ে স্থান ত্যাগ করে। এদিকে আরহাম মৃদু হাসে, বিড়বিড় করে বলে, বাচ্চা মেয়ে? অতি ব্যস্ত মহিলা, অতি অসুস্থ মহিলা। আপনার কি মুখ দর্শন পাবো আমরা? দরজার বাইরে থেকে তানিয়ার কঞ্চ পেয়ে রেশমের চেতনা ফিরল। মুহূর্তের ব্যবধানে হুড়মুড় করে রুমের মধ্যে প্রবেশ করলো তানিয়া, শিফা এবং দিয়া। রেশম উৎফুল্ল হয়ে বলল, আরে সখীগণ! শিফা দাঁত কেলিয়ে রেশমের দিকে তাকিয়ে বলল, পায়ের অবস্থা কেমন বান্ধবী? হাঁটাচলা করতে অসুবিধা হলে তোর মাকে বলে একটা বরের ব্যবস্থা করে দিতে পারি, কি বলিস? দিয়া শিফার বাহুতে চাপড় দিয়ে বলল, বিয়ে তো আগে আমরা তোকে দেব, সবাইকে বিয়ের সাজেশন দেওয়া, তুই আগে এক্সপিরিয়েন্স কর বিয়ের জ্বালা। তানিয়া বলল, আচ্ছা, আমরা এখানে বিয়ের কথা বলতে এসেছি নাকি রেশমকে দেখতে? চার বান্ধবী বসে গেল গোল হয়ে। শুরু হয় তাদের কথার গল্পের মেলা। এতক্ষণ অতীতের ভাবনায় মজে থাকা মন শান্ত হলো রেশমের। ক্লাস আজ নিস্তব্ধ। 2 ক্লাসের পর আরিশের ক্লাস যেন শুনশান। গত 2 ক্লাসে 2 বান্ধবীদের সাথে মাঝামাঝি বেঞ্চে বসলো। আরিশের ক্লাসে শিফা ফার্স্ট বেঞ্চের প্রথম দিকে বসে আছে, অত্যন্ত অসহায় ভঙ্গিতে। আজ আরিশকে বেশ রাগান্বিত লাগছে। ক্লাসে প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পায় ব্ল্যাক বোর্ডে কেউ বড় বড় অক্ষরে লিখে রেখেছে, আরিশ বেবি আই লাভ ইউ। লেখাটা দেখার পর থেকে আরিশের মেজাজ তঙ্কে। এক প্রকার চিৎকার করে জিজ্ঞাসা করেছে, কে করেছে এই বেয়াদবি কার? কিন্তু আরিশের অগ্নিরূপে কেউ কিছু বলার সাহসই পায়নি। এরপরে সোজা তার নজর যায় শিফার দিকে। মেয়েটা রীতিমতো কাঁপছে তার চিৎকারে। শিফাকে কাছে ডেকে তাদের দাঁত পিষে জিজ্ঞেস করলো। শিফা হুড়মুড়িয়ে সেই মেয়েটির নাম বলে দেয়। ব্ল্যাকবোর্ডে যে লেখাটা লিখেছে। আরিশ মেয়েটিকে আচ্ছা রকম অপদস্থ করে, এমনকি পুরো ক্লাসের সামনে কান ধরে আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখে। শিফা তখন থেকে একরকম অপরাধবোধে ভুগছে। তার ভয়ের কারণে মেয়েটা অপদস্থ হতে হলো। কি হতো যদি একটু সাহস দেখে চুপ করে থাকতো, কিংবা বলে দিত যে সে জানে না। এইবার তো সে আরিশের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। প্রথম সারিতে বসে তার অসাড় শরীর নিয়ে পেন চালাচ্ছে খাতায়। এতদিনে আরিশের প্রতি তার ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। শান্ত অল্পভাষী আরিশের এহেন লৌহ মানব রূপ যেন শিফার অন্তরস্থলে কেটে গেল এক গভীর আচর। শিফার হাবভাবে অন্তর্দৃষ্টি সম্পূর্ণ আরিশ বুঝল সবটাই। কিন্তু হঠাৎ করেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। শান্ত নিস্তব্ধ আরিশের ক্লাসে হুড়মুড়িয়ে প্রবেশ করলো তাহসিন।
চোখ মুখ রক্তিম, তার কপালে শিরা ফুলে উঠেছে, ক্রোধে উন্মুক্ত দানব লাগছে তাকে। অনুমতি ছাড়া ক্লাসে প্রবেশ করে আরিশের দিকে একবার তাকালো তাহসিন। মুহূর্তে অতিক্রম করতে না করতে তাহসিন তার বৃহৎ কদম ফেলে তেড়ে গেল এক ছেলের দিকে। তাহসিনকে এখন মনে হচ্ছে কোনো খ্যাপাটে সার কেউ যেন তার সামনে লাল কাপড় দেখিয়েছে। আপন দানবীয় হাতের পরপর 3টা চড় মেরে ছেলেটির চিবুক ধরলো শক্ত হাতে, মুখের সামনে ঝুঁকে তাতে দাঁত কিরমির করে বললাম, কতবার বলেছি পড়ালেখা করা ছাত্রদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। প্রথম বর্ষেই নিজের ছাত্রদল গঠন করবি, নেতা হবি, নেতাগিরি একদম গুছিয়ে দেব। এরপর ইউনিয়ন রুমের আশেপাশে যদি তোর ছায়াও দেখি তাহলে আর হবে না ভাই, ছেড়ে দিন। ছেলেটির আকুতি ভরা কণ্ঠে তাহসিন মুখ খিচিয়ে ছেড়ে দেয়। অতঃপর আরিশের দিকে তাকিয়ে বলে, ডিস্টার্ব হচ্ছে? আরিশ মাথা দুলিয়ে বলে। কন্টিনিউ, আই এম ওয়েটিং। আরিশ কথাটি বলে চেয়ারে আরামের সহিত বসল। যেখানে সর্বক্লাস রুমে দৃষ্টি তাহসিনের দিকে, সেখানে শিফা ভয় খিচিয়ে বসে আছে। আরিশ পূর্ণ আঁকি সীমাবদ্ধ রাখে শিফার উপর। এই অদ্ভুত মেয়েটা তাকে মত্ত করেছে কোনো রূপকথায়। তাহসিন এবার ছেলেটির ঘাট ধরে নিজের সম্মুখে আনে, চোয়াল দৃঢ় রেখেই বলে, পড়ালেখা করে যোগ্য হও। রাজনীতি একটা দল ঢুকে গেলে ধীরে ধীরে পুরো দেহটাই হারিয়ে যায়। ছেলেটাকে এক প্রকার শাসিয়ে কক্ষ প্রস্থান করলো তাহসিন। যাওয়ার আগে অবশ্য তানিয়ার বিতৃষ্ণা মুখ দেখতে ভুলল না সে। লাইব্রেরি পুরোই ফাঁকা। শিফা কোথায় তুই? একা ফিল হচ্ছে, নোটস খুঁজতে তো টাইম লাগবে। শিফা এক প্রকার লাফিয়ে হাঁটতে হাঁটতে বলল, ক্যাম্পাসের গ্রাউন্ডে আছি, এখনো এই জায়গা দেখা হয়নি ভালো করে। আর দিয়া তো বেরিয়ে গেল, বলল কোনো জরুরি কাজ আছে। তুই বস না, কিছুক্ষণের মধ্যেই আমি যাচ্ছি। কল কেটে দিতে তানিয়া হতাশ ভঙ্গিতে ফোন টেবিলে রাখলো। এই বিশাল লাইব্রেরিতে এসে একা। তানিয়া যদিও ভীতু নয়, তারপরেও কেমন আতঙ্ক লাগছে। একটা নজর তুলে আসে, পাশে দেখলো, তাকালো। ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে শোনা গেল কারোর কণ্ঠস্বর। কি ব্যাপার মিস তানিয়া, ও বুঝি ভয় পায়? তানিয়া তাড়াক করে পিছে তাকাতে দেখলো তাহসিন বুক টান টান করে দাঁড়িয়ে আছে, হাতে তার কোনো ইংরেজি নভেল। তানিয়া খুশি বলে, মোটেও না, আমি তো জাস্ট লাইব্রেরি দেখছিলাম। ভীতু নজরে? জি না, তীক্ষ্ণ নজরে। তাহসিন শুষ্ক হাসে, পরপর এগিয়ে তানিয়ার মুখোমুখি বসে। শান্ত দৃষ্টিতে তানিয়ার পানে এক পল তাকে নিজের হাতে থাকা বই খুলে তাতে মনোনিবেশ করে। তানিয়া নিজের নোটস কালেক্ট করতেই বলে ওঠে, মস্তর রাও লাভ স্টোরি পড়ে। তাহসিন হাসলো তানিয়ার কথায়, বোঝা গেল না। তবে কিছু মুহূর্ত চুপ থেকে বলল, পরে হয়তো। স্টোরিটার থিম জানো না হয়তো, তাহলে আমি বলি। একজন বিশাল ব্যবসায়ীর ছেলে থাকে নায়ক, তার ছন্ন ছাড়া খাপ ছাড়া জীবন, যে জীবনের কোনো নারী কখনোই প্রবেশ করতে পারবে না। মা হারা নায়ক প্রায় সময় থাকতো ডিপ্রেশনে বা বদ চিন্তায়। একদিন সে আত্মহত্যা করতে যায় নদীর উপর নির্মিত ব্রিজে। অবশ্য এর আগেও নায়ক বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ব্রিজের উপর উঠে যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি তার কানে আসে কোনো মেয়ের অসহায় কণ্ঠ। মেয়েটি খুবই গরিব পরিবারের। তার বাবার হঠাৎ হার্ট অ্যাটাকে সে দিশেহারা হয়ে সবার কাছে সাহায্য চায়, আকুতি মিনতি করে, নায়কের কাছে বলে যেন সে তার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করে। নায়ক সাহায্য করে। সেই দিন নায়ক না চাইতেও একটা নতুন জীবন পায়। মেয়েটির মায়াবী চেহারায় সে হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে। যে জীবনে সুখের ছিটে ফোঁটাও ছিল না, হুট করেই সেই জীবন ভরে ওঠে সুখের সুঘ্রাণ। মোরাল অব দ্য স্টোরি ইজ, কারোর আচানক আগমনও কত শান্তির হতে পারে। যে জীবন আমাদের কাছে বৃথা, সেই জীবন কারোর স্বপ্ন। আমরা চারিপাশে চোখের সাহায্যে যা দেখি সেটাই কিন্তু সত্য না, এর পিছনেও রয়েছে এক প্রকাণ্ড বাস্তবতা। এতক্ষণ তানিয়া যেন কোনো খড়ি চলে গেছে। তার সামনে বসে থাকা মানুষের কথায় কি একটা যেন ছিল। তানিয়ার মুখের সামনে তুলি বাজাতে তানিয়ার হুঁশ ফেরে, কোথায় হারালে? হুম 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 আপনি বইটা কতবার পড়েছেন? 3 বার। তাও আবার পড়বেন? তাও হ্যাঁ, কারণ বইটি আমার পছন্দের। তানিয়া অভিজ্ঞদের মতো মাথা নাড়ায়। কেন জানি এই মুহূর্তে তাহসিনকে দেখে তার বিতৃষ্ণা অনুভব হচ্ছে না। তাহসিন হুট করেই উঠে দাঁড়ায়, তানিয়ার মুখের উপর ঝুঁকে পড়ে।
সহসা মেয়েটি চমকে দেহ পিছে হেলায়। কি ভাবছো কিছুক্ষণ আগে নিজের ক্লাসে দেখা আমিটা আসল, নাকি এখন যাকে দেখছো সেটা আসল? হ্যাঁ, তানিয়া তো এইটাই ভাবছিল। আচমকা প্রশ্নে তানিয়া আমতামতা করে বলে, না মানে আমি বলছি দুটোই আমি, আর এই দুটোই আমি তোমার ভবিষ্যৎ। কথাটি বলে তাহসিন তানিয়ার গালে আলতো হাত রাখে, অতঃপর দ্রুততার সঙ্গে লাইব্রেরি হতে প্রস্থান করে, রেখে যায় অমীমাংসিত ধাঁধা। হঠাৎ করে এই ক্রিকেট বল এসে সিফার কপালে কোণে লাগতেই ফসত করে বসে পড়ে মাঠের একপাশে। ফেটে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে তার। সিফা গভীর সুরে কেঁদে উঠে, হাতের সহিত চেপে থাকা কপালের কোনো আঙুল ফাঁক দিয়ে রক্ত ছিঁচে পড়ছে। মুহূর্তে ভিড় জমে সিফার নিকটে। পরে মুহূর্তেই সেই ভিড় ঠেলে এগিয়ে আসে আরিশ। ছক্কা মারতে গিয়ে নিজের বুকে আঘাত করে ফেলেছে এমন পতিতই হচ্ছে ছেলেটা। আরিশ এক প্রকার টেনে নিল শিফাকে নিজের কাছে। সম্বিত হারিয়ে শিফার গালে আলতো চাপড় দিয়ে বলে, শিফা, বার্ড, তাকাও আমার দিকে, তাকাও। এই কেউ পানি দে, আর তুই কি ইমার্জেন্সি মেডিকেল রুমে রেডি করতে বল। আরিশের আদেশে ছেলেটি দৌড়ে যায়। পাশ থেকে পানির বোতল এগিয়ে দেয় কেউ। আরিশের এহেন অশান্ত আচরণ দেখে সেথায় দাঁড়িয়ে থাকা প্রতিটি ছেলে মেয়ে অবাক হয়। পুরো কলেজ চেনে আরিশকে শান্ত, বুদ্ধিসম্পন্ন এবং আকর্ষণীয় আচরণের অধিকারী ছেলে, যে কিনা নিজের কাজে ব্যস্ত সর্বদা। তার অনর দমকে পুরো কলেজ কাঁপে। সেখানে কি না এই সামান্য মেয়ের জন্য আরিশ উদ্বিগ্ন। শিফার আঁখি নিভু নিভু, মাথায় ব্যথা হচ্ছে প্রবল। আরিশ শুকনো ঠোক গিলে শিফাকে কোলে তুলে ছুট লাগায় মেডিকেল রুমের দিকে। ডক্টর, শি ইজ অল রাইট? কণ্ঠে চিন্তা। ডক্টর আরিশ পানে চেয়ে তাকিয়ে আবারও শিফার নিস্তেজ অবয়বে পানে তাকিয়ে বলল, হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু কিন্তু কি? দুটো টিপস দিলে ভালো হতো। আরিশ ভাবনায় পড়ে যায়। সে শিফার কেউ না, তাই এই ডিসিশন সে নিতে পারবে না। হ্যাঁ, সে শিফার কেউই তো না। ভাবনাটা আরিশের অন্তরের কোণে এক জায়গায় পিতল। অতঃপর নিজেকে সামলে বলল, ও ঠিক ডক্টর। অপেক্ষার প্রহর বেশি লম্বা হলো না। আরিশ মেডিকেল রুমে একা। 2 মিনিট হলো ডক্টর বাইরে গেছে। শিফা মিটমিট করে চোখ খুলতে আরিশকে তার অতি নিকটে দেখতে পেয়ে চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে আরিশ শিফার মুখ চেপে ধরে। কিডন্যাপ করে আনিনি, রিল্যাক্স। আরিশ ধীরে ধীরে নিজের হাত ছড়িয়ে নিলে শিফা আবদাদের মতোই বলে ওঠে, আমি কি গেছি? না, এত তাড়াতাড়ি তো নাই। যে আচর তুমি আমার বুকে কেটেছ, সে আচরে যতক্ষণ না তোমার ঠোঁটের ছোঁয়া পড়েছে ততদিন তোমায় কোথাও যেতে দেব না। আরিশের কণ্ঠে কি যেন একটা ছিল। শিফা অবাক নজরে তাকিয়ে থাকে তার সামনে বসে থাকা প্রশস্ত শরীরের মালিকের আরিশের দিকে। লোকটা কি বলো? কিছু বুঝলো না কি জানি। আরিশের শার্টের রক্ত দেখে শিফা কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, রক্ত আপনার শার্টে? আরিশ একবার নিজের প্রাণে তাকে শান্ত স্বরে পড়ে, তোমার রক্ত, মাথা ফেটে গেছে তোমার ক্রিকেট বল লেগে। শিফা ছটফট নিজ কপালে হাত রেখে সত্যি দেখে ব্যান্ডেজই করা। এইবার মাথায় শুরু হলো ব্যথা। চোখ মুখ কুচকে ফেলে। আরিশ মৃদু চিৎকারে ডক্টরকে হাঁক দেয়। শিফার মাথায় হাত বুলিয়ে বলল, ব্যথা করছে অনেক বার্ড, এখনই ডক্টর আসবে। ডক্টর সে শিফাকে চেক করে বলে, ব্যথা হবে, তার জন্য আমি ওষুধ দিয়ে দেব। চিটসিং এর ব্যাপারটা ওকে জিজ্ঞাসা করেছেন? আরিশ কিছু বলে ওঠার আগে শিফা দ্রুত তার সাথে বলে, সেলাই তাই না? না, আমি করব না, একদম না। শিফা, বোঝার চেষ্টা করো, ইটস বেটার ফর ইউ। আরিশ শিফাকে বোঝানোর চেষ্টা করে। কথাটি বলে তার দিকে এগিয়ে আসতে নিলে শিফা এক চিৎকার, হু করে কেঁদে উঠে বেডের এক কোণে গিয়ে বলে, আমি করব না কিছু, আমি বাড়ি যাব। আরিশ নিজ কোমরে হাত রেখে সামান্য পায়চারি করে ডাক্তারের উদ্দেশ্যে বলে, সেলাই করা কি ম্যান্ডেটরি? না, সেলাই করলে ক্ষত দ্রুত সেরে যাবে, না হলেও কোনো প্রবলেম নেই। আমি মলম দিয়ে দেব। তাহলে তাই করুন, ও ভয় পাচ্ছে। ডাক্তার মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। আরিশ শিফার কাছে এসে তাকে টেনে নিজের সম্মুখে আনে। অতঃপর ধীর কণ্ঠে বলে, করবে না সেলাই, শান্ত হও। আপনি যাবেন না প্লিজ, ডক্টর এসেই সেলাই করবে। যাচ্ছে না, এই যে দাঁড়িয়েছে এখানে, পেন হচ্ছে। আরিশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, ব্যাগে ফোন আছে? আছে। আরিশ শিফার ব্যাগ থেকে ফোন
বার করে বলে, পাসওয়ার্ড? 123654। আরিশ শিফার পাসওয়ার্ড শুনে অবাক হয়। কীরকম পাসওয়ার্ড? ফোন তো যে কেউ খুলে ফেলতে পারবে, তাহলে পাসওয়ার্ড দেওয়ার দরকারটাই বা কি? বলদি। কিছু বললেন? নো। আরিশ শিফার ফোন থেকে কল করে তানিয়াকে। তানিয়া ফোন রিসিভ করতে আরিশ বলে ওঠে, আমি আরিশ বলছি। স্যার, শিফার ফোন আপনার কাছে? জি, আসলে শিফা এখন মেডিকেল রুমে আছে। ক্রিকেট বল লেগে আঘাত পেয়েছে কপালে। দ্রুত আসো, ওকে বাড়ি নিয়ে যেতে হবে। তানিয়া যেন হুঁশ হারায়। লাইব্রেরি সে দ্রুত ছুটে আসে মেডিকেল রুমে। হাঁপাতে হাঁপাতে শিফার কাছে সামান্য রাগ নিয়ে বলে, বারণ করেছিলাম মাঠের দিকে না যেতে, শুনলি না? শিফা মিনমিন করে বলে, আরিশ আমি কি জানতাম যে এরকম কিছু হবে? যে বলল মেরেছে তার সব চুল উঠে যাবে দেখিস। খুব করে হেসে উঠল। একবার অজান্তেই নিজের ঘন সিল্কি চুলে হাত বুলালো। তানিয়া আরিশের পানে চাহিয়াই বলল, থ্যাঙ্কস দা ভাই, ঠিক সময় আপনি না হলে যে কি হতো। ইটস ওকে। মানে আজ আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। ওকে অবস্থায় জার্নি করানো ঠিক হবে না। কিন্তু কোনো কিন্তু নয়, দাভে বলেছ তুমি আমার বোনের মতো। আরিশের কথা শেষ হতেই শিফা ছটপট বলল, আর আমি কার মতো? আরিশ শিফার কথা পুরো উপেক্ষা করে বলল, আমি তোমাদের ব্যাগ নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে তুমি এসো ধীরে সুস্থে। গেটের কাছে আমি অপেক্ষা করছি। তানিয়া তাই করে। শিফাকে নিয়ে গেটের কাছে আসতেই দেখে আরিশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে পেছনে সিটের ডোর খুলে দিলে তারা বসে পড়ে। তানিয়া সামনে ড্রাইভিং সিটে তাকাতেই দেখে তাহসিন স্টিয়ারিং এর ধরে সামনে তাকিয়ে আছে। আরিশ গাড়িতে বসে বলে, চল তাহসিন। তানিয়া, অ্যাড্রেস বলো। তানিয়া সুন্দর করে গুছিয়ে অ্যাড্রেস বলল। তাহসিন আয়নার ভেতর থেকে তানিয়ার দিকে তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। দিয়ে এক প্রকার বিরক্ত একটা অটো তার চোখে পড়ছে না। একেই এই গরম। দিয়া এবার যেন সিদ্ধ হয়ে যাওয়ার তাল। চুলের গোছা দুই হাতের মাঝে নিয়ে উঁচু করে তুলে ব্যান্ড লাগায়। এরই মাঝে দিয়ার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার দেখে ভ্রু কুঞ্চিত করলো। ফোন তুলে কানে দিতেই শুনতে পায়, হে ডিয়ার। দিয়া যেন অবাকের শীষে উঠে যায়। কে তাকে ফোন করে এইসব বলছে? দিয়া কঠিন কণ্ঠে বলে ওঠে, কে কে বলছেন? মনে নেই আজ আমায় চা খাওয়াবে তুমি, নাকি ইচ্ছে করে ভুলে যাওয়ার ভান ধরেছো ডিয়ার? এবার দিয়ার মস্তিষ্ক সচল হয়। সে সত্যি ভুলে গিয়েছিল এই উড়ন্ত মাকুর কথা। দিয়া খানিক বিরক্ত হয়, আবার পরক্ষণে মনে পড়ে তার করা কাণ্ডের কথা। কিন্তু শামীম এর বলা ডিয়ার শব্দটা তাকে খেপিয়ে তোলে। তাতে থত পিষে বলে, ডোন্ট ডিয়ার টু কল মি ডিয়ার। শামীম ঠোঁট চিপে হাসে। সে তো এরকমটাই চাইছিল। তার ডিয়ার বলাতে যেখানে মেয়েরা মুচকি হেসে উঠে, সেখানে এই মেয়ের এমন কথা তাকে এক অদ্ভুত আনন্দ দিল। শামীম সামনের চুল পেছনে ঠেলে পড়ল। ওকে মিস দিয়া, চা চাই আমার। কাল খাওয়ালে হয় না? না। হ্যাঁ, আসুন তাহলে মায়াতলা রোডে, আমি সেখানেই আছি। দিয়া আর কিছুই না বলে ফোন কেটে দিল। বেশ কিছুক্ষণ এর মধ্যে এসে হাজির হলো শামীম। গাড়ি সাইডে রেখে সোজা দিয়ার সামনে এসে দাঁড়ালো। দিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। চলুন, ওইদিকে একটা ভালো চায়ের দোকান আছে, এখানে ফেমাস চা। শামীম রোদ চশমা চোখে দিয়ে বলল, লেটস গো। একটু হাঁটতেই তারা সেই চায়ের দোকানে এসে দাঁড়ালো। দিয়া এক কাপ চায়ের অর্ডার দিলে শামীম বলে, একা চা খাই না আমি, কোম্পানি লাগবে। কাকা 2 কাপ চা দেবেন? আমি চা খাবো না এখন। তাহলে চলো কাল খাবো, একবার কলেজ শেষে আর একটি রাতে। দিয়া ঘাবড়ে গেল। এখন তার একটু ঝগড়া করার ইচ্ছে নেই, তাই চুপচাপ গরম গরম চায় কাপে চুমুক দিল। আহা, মনটা ভরে উঠল। শামীম তৃপ্তি পেল। দিয়া কি মনে করে শামীমের দিকে তাকে হুট করে বলে উঠে, আচ্ছা, এত দামি গাড়ি সামান্য কাজ ভাঙার মজুরি হিসাবে আমার কাছ থেকে চা খেয়ে তার শোধ তুলছেন, আপনার প্রেস্টিজে লাগছে না? শামীম মুচকি হেসে দিয়ার ফোনের দিকে ইশারা করে বলে, ফোনটার দাম কত? 18,000। সাপোজ এখন আমি তোমার ফোন রাস্তায় ফেলে দিলাম, ঠিক তারপর তোমার ফোনের প্রোটেকশন গ্লাসের ভাঙনের উদ্দেশ্যে তুমি আমার কাছ থেকে তার মজুরি চাইলে,
এটা করতে তোমার প্রেস্টিজে লাগবে না? দিয়া থমথমে খেলো। শামীমের কাছ থেকে এমন উত্তর তার আশাই ছিল না। দিয়া বুঝলো তার অন্যায়, তাই চুপচাপ দুজনেই চা শেষ করলো। অতঃপর দিয়া একাই হাঁটা ধরলো তার পথে। কিছু মুহূর্ত পর শামীমও তার পাশে দিয়ার গতিতে হাঁটতে হাঁটতে বলা, কোথায় যাচ্ছ? আপনার চা খাওয়া শেষ, আপনি এবার আসতে পারবেন। তাই তো করছি, তোমার সাথেই তো আসছি। দিয়া এইবার থেমে তার পানে চেয়ে বলে, জি না, আপনি নিজের রাস্তা মাপতে পারেন। গজ স্টেপ নেই আমার কাছে। দেখুন, আপনার সাথে লেমযোগ করার কোনো ইচ্ছে বা সময় নেই আমার। দিদির বাড়ি যেতে হবে, একে আমি লেট। আমি ড্রপ করে দিচ্ছি, আসো। অনেক শুক্রিয়া, লাগবে না। দিয়া কথাটি বলার সাথে সাথেই একটা অটোর দেখা মেলে। তড়িৎ ফাঁকা জায়গায় বসে পড়ে। মুহূর্তে শামীমের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল সেই কাঙ্ক্ষিত যানবাহন। শামীম খানিক ছোট পাখি হাসল। লেডি কিলার শামীম কি নিজেই কিল হচ্ছে? সময় তখন রাত, ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে। নিস্তব্ধ কক্ষে ফ্লোরের এক কোণে বসে আছে আরিশ। তার কপাল খামছে, কানের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা ঘর্মবিন্দু। সে কি স্বপ্ন দেখলো? মেয়েটাকে নিয়ে এত গভীরে সে কখনো ভাবেনি, তাও এমন স্বপ্ন। ঘনিষ্ঠ স্বপ্ন দেখার মানে কি? কিছু মুহূর্ত পরে আরিশের কক্ষের দরজা খুলে গেল। মাথা তুলে তাকাতে দেখলো তার মা দাঁড়িয়ে। আরিশকে এহেনভাবে ফ্লোরে বসে থাকতে দেখে তার মা এক প্রকার ছুটে আসে। ছেলের পাশে বসে তার মাথায় হাত রেখে বলে, কি হয়েছে আব্বু? শরীর খারাপ লাগছে নাকি? আরিশ ভারী কি নিঃশ্বাস ত্যাগ করে নিজের পূর্ণ দৃষ্টি মায়ের দিকে ফেলে বলে, মা, কাউকে ভালো লাগলে কি করতে হয়? আরিশের কথায় তার মা প্রকুঞ্চিত করলো। ছেলের মুখ থেকে এমন কথা তার প্রত্যাশাই ছিল না, তাও মুচকি এসে বলা, তাকে বলতে হয়? সে তো আমাকে দেখলে গুটিয়ে নেই নিজেকে। তাহলে তাকে সহজ হতে দাও নিজের সাথে, তারপর বলো। আরিশ মাথা নাড়ায়। মা ছেলের মাথায় চুমু এঁকে বলে, দেখতে চাই তাকে একদিন, যে আমার আব্বুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। আরিশ এইবার সামান্য হাসে। উঠে দাঁড়িয়ে মায়ের গালে হাত রেখে বলে, কেড়ে নেয়নি মা, পাখির মতো বাসা বেঁধেছে মাথায়। বাসা যখন বেঁধেছে তাহলে উড়িয়ে দিস না। দেব না। এরই মাঝে রুমে প্রবেশ করে আরিশের পিতা। তিনি কুমু কুমু চোখে মা ছেলের দিকে তাকিয়ে বলে, কি মিটিং চলছে এই রাত বেরাতে মা ছেলের? বলা যাবে না বাবা, সিক্রেট। হ্যাঁ, এখন তো বাবাকে বলবে না। তোমার ওয়াইফ রাত বেরোতে বাড়ি ঘুরে বেড়াচ্ছে, তোমাকে একা ফেলে। নজরবন্দি করো বাবা, সিমটমস কিন্তু কিছু ঠিক লাগছে না। আরিশ তার বাবার কাঁধে হাত রেখে বলে। বাবার কানের কাছে শেষের কিছু কথা বলে আরিশ বিছানার কাছে যেতে যেতে বলে, লাভবার্ডস, রুম ছাড়ো আমার। স্বপ্ন তোমাদের বৌমা আমার অপেক্ষা আছে। বেয়াদব। বাবার বলা কথাটি ঠিক কানে এলো আরিশের। মুচকি হেসে চোখ বুজে ফেলল। আজ দুদিন তার বার্থডে দেখা নেই, খালি খালি লাগছে সবকিছু। ফোন করতে গিয়ে বারবার থেমে গেছে সে। মন বলছিল কণ্ঠ শুনলে দেখা তৃষ্ণা বাড়বে, আর সেই তৃষ্ণা নিবারণের রাস্তা আরিশের কাছে নেই। খামখেয়ালি তানিয়া আজ 2 দিন পর কলেজ গেটে পা রাখলো। দিয়া তার দিদির বাড়ি, শিফার শরীর খারাপ, তাই 2 দিন সে ইচ্ছে করেই আসেনি কলেজে। কিন্তু আজ বাধ্য হয়ে সে একাই এসেছে। কিছু নোটস কালেক্ট করতে হবে তাকে। ক্লাস শেষে লাইব্রেরিতে যাবে সে। প্রথম 2 ক্লাস সুন্দর করেই পার হয়। 3য় ক্লাসে আরিশের কিন্তু সেই সময় কলেজ ক্যাম্পাস থেকে ভেসে আসে তীব্র আওয়াজ। মনে হচ্ছে কোনো ঝামেলা বেঁধেছে। তানিয়ার ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী উত্তেজনায় বেরিয়ে যায় ক্লাস হতে। তানিয়া এইদিকে চুপচাপ বসে আছে, তার বাইরে যেতে ভয় করছে। কিছুক্ষণের মাঝে তানিয়া দেখতে পায় ক্লাসের বাইরে ছাত্রছাত্রীরা ছুটোছুটি করছে। কেউ একজন উঁকি দিয়ে তানিয়াকে দেখেই ফেলে, অতঃপর তীব্র চিৎকার করে বলে, অন্য কলেজের ইউনিয়নের সাথে আমাদের ইউনিয়নের ঝামেলা বেঁধেছে, মারপিট হচ্ছে, রক্তারক্তি হচ্ছে। তুমি এখানে বসে থেকো না, চলে যাও। তানিয়ার অন্তর আত্মা কেঁপে উঠলো। ঝামেলা? মারিকে নিঃশ্বাস ফেলে ব্যাগ কাঁধে নিয়ে ছুট লাগা ক্যাম্পাসের উদ্দেশ্যে। কিন্তু ক্যাম্পাসে গিয়ে যা দেখলো তার জন্য তানিয়া মোটেও প্রস্তুত ছিল না। কারো হাতে হকস্টিক, তো কারোর হাতে বাঁশ, কেউ কেউ আবার ইট তুলে নিয়েছে হাতে। ক্রোধে উন্মত্ত পাগলের মতো একে অপরকে আঘাত করে যাচ্ছে সবাই। ছেলে মেয়ে কাউকেই যেন তাদের নজরে পড়ছে না। তানিয়া ভয়ে খিচে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ঘটছে নির্মম ঘটনা। হাত পা যেন অসাড় হয়ে আসছে, শরীর জুড়ে চলছে সুদীপ কম্পন। কি করা উচিত তার? যেন
বুঝশক্তি আসছে না। তানিয়ার চারিদিকে বিশৃঙ্খতায় কান ধরে আসছে তার, আবার এই অবিরাম হট্টগোল চেঁচামেচি, মাঝে ভেসে আসে কারোর ক্রোধিত চিৎকার বাণী। আমির, ওকে সরা এখান থেকে, সরা ওকে। পরপর আবারও বলে উঠছে, শালা বাচ্চা, পথ চাই না তোদের, এমন জায়গায় পথ দেবো আজীবন অকেজো হয়ে যাবে। তাহসিনের জোরদার লাথিতে সামনের ছেলেটা করে উঠে গগন বিদারী আত্মচিৎকার। তার চিৎকারে যেন এতক্ষণের আগুনের মতো জ্বলতে থাকা স্ফুলিঙ্গ কেমন শব্দ হয়ে ওঠে। তাহসিনের কানের পাতা লাল হয়ে উঠেছে। একের পর এক লাথি দিয়ে যেন সে হাঁপিয়ে, কিন্তু তাও ছাড়ছে না ছেলেটিকে। আর মারবেন না। তানিয়া কাপা কাপা কণ্ঠে না চাইতো বলে উঠছে। সামান্য হইচয়ের মধ্যেও তাহসিনের কান এড়ালো না তানিয়ার কাপা কাপা কণ্ঠে। লৌহ মানব রূপ এবং রক্তিম হয়ে ওঠা আঁকি নিয়ে তানিয়ার দিকে ঘুরে তাকালো, হিসিসি বলল, যাও এখান থেকে। তানিয়া যেতে পারলো না। তার পা দুটো কেউ যেন আঠা লাগিয়ে দিয়েছে। হঠাৎ করেই কি যেন হলো। তানিয়া চোখ খিচিয়ে বন্ধ করে মুখের সামনে হাত নিয়ে আসলো। আজ তার সাথে এসব কি হচ্ছে? যখন বুঝলো তার শরীরে কিছু টোকা পর্যন্ত লাগেনি, তখনই চোখ খুলে তাকায়, দেখে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তাহসিন। তার বাম বাহু থেকে গড়িয়ে পড়ছে রক্ত। দেখে তানিয়া হুঁশ হারায়। তাকে মেরে পালিয়ে যাওয়া ছেলেটিকে আরিশ বেধড়ক লাঠিপেটা করছে। তানিয়া দেখলো তাদের স্যারের ক্রোধে উন্মুক্ত রূপ। কেউ কেউ আবার সবকিছুর ভিডিও করছে। আরো কিছু বুঝে ওঠার আগে তাহসিন তানিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল নিজের সাথে। ইউনিয়ন রুমে প্রবেশ করতে তাহসিন তানিয়াকে এক প্রকার টেনে ধরল নিজের সাথে। দানবীয় হাতের শক্তভুক্ত থাবায় তানিয়ার দুই বাহু যেন চিনচিনি উঠল। তানিয়াকে নিজের অতি সন্নিধ্যে নিয়ে এসে তাহসিন চেঁচিয়ে বলল, বলেছিলাম তো চলে যেতে, বলেছিলাম কিনা? দাঁড়িয়ে তামাশা দেখার এত শখ, নাকি নিজের ভয়ের তো রূপ দেখানোর শখ? কলিজা অনেক বড় তাই না? টেনে বের করে সেই কলিজা মাপবো আমি। কি ভেবেছিলে ওখানে টাইগার মতো দাঁড়িয়ে থাকবে আর কোনো নায়ক এসে তোমায় বাঁচাবে? উত্তর দাও ড্যাম। তানিয়া ছোট্ট ঠোক চিপে তার হাত ভেঙে যাওয়ার উপক্রম। তানিয়ার দৃষ্টি তাহসিনের রক্তাক্ত হওয়া বাহুতে। তানিয়া সেই দিকে তাকিয়ে বলে, আপনার হাত রক্ত বের হচ্ছে। তাহসিন যেন দ্বিগুণ ক্ষেপেই উঠে। তানিয়াকে এবার নিজের সাথে মিশিয়ে ঝুঁকে পড়ে তানিয়ার মুখের উপর। আমার হাত আমি কেটে ফেলে দেব, কিছু করবে? এই রডের আঘাত যদি আমার হাতে না লেগে তোমার শরীরে লাগতো, তাহলে এতক্ষণে তুমি আর বেঁচে থাকতে? বলো, থাকতে? শেষের কথাটি যেন তানিয়ার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তানিয়া কিছু বলতে পারে না। সে দেখছে সেই ছেলেটির আক্রোশ চেহারা। তানিয়া ভেবেই মাথা চিনচিন করে উঠছে। যদি সে আঘাত তার শরীরে লাগতো, তাহলে তার অবস্থা কি হতো? তানিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ুন প্লিজ। ছাড়বো না। আমার আগে কোনো কিছুরই ভয় ছিল না তানি, কিন্তু আমি ভয় পেয়েছি আজ, ভীষণ ভয় পেয়েছি। তুমি কি মন্ত্র করেছো আমার উপর? যাই করেছো সেটা আমিতে সীমাবদ্ধ থাকবে তানি। তানিয়া অবাক হয়ে শুনে তাহসিন নির্মল কঞ্চ। এতক্ষণ রাগে অগ্নিশর্মা তাহসিন যেন হুট করে পানি হয়ে গেল। তানিয়াকে ছেড়ে পাশের বেঞ্চে বসে জোরে জোরে শ্বাসটা নিজেকে শান্ত করে। কিছুক্ষণের মাঝে রুমে প্রবেশ করে আরিশ। তাহসিন আর তানিয়াকে দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। অতঃপর তাহসিনের দিকে তাকিয়ে বলে, পুলিশ এসছে। তুই সামলা, আমি যাব না। সৌর বাচ্চা গুলো সঠিক জায়গায় লাঠি ঢোকাতে বলবি। শান্ত হ, আমি দেখছি। আর শোন, আজকের করা কোনো ভিডিও যেন সোশ্যাল সাইটে পাবলিশ না হয়। এতে করে আমাদের কলেজের দুর্নাম হতে পারে। যারা যারা ভিডিও করেছে সবকটাকে ধর। ভিডিও ডিলিট না করা পর্যন্ত কাউকে ছাড়বি না। ঠিক আছে, কিন্তু সে ছেলেটার অবস্থা কাহিল। মনে হচ্ছে ওর ভবিষ্যৎ অন্ধকারে। ওর প্রজন্ম আর আসবে বলে মনে হয় না। তাহসিন এবার বাঁকা হাসলো। অকেজো সম্পদ নিয়ে আর লড়তে আসবে না। কোনো কারণ ছাড়াই বিবাদ বাঁধানো চিরতরে ঘুচে যাবে। অলরেডি গেছে। আন্টি ফোন করছে বারবার। মনে হয় কোথাও থেকে জামানোর খবর শুনেছে। ভুল করে কিচ্ছু বলবি না। আমার কথা জিজ্ঞাসা করলে বলবি আমি ঠিক আছি। বলবেন। তখনই শোনা গেল তানিয়ার মৃদুস্বর। তাহসিন এবং আরিশ দুজনেই তানিয়ার দিকে তাকায়। তাহসিন কিছু বলে না। আরিশ তানিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার বান্ধবী কেমন আছে তানিয়া? শিফা? হ্যাঁ। শরীর একটু খারাপ ওর। একটু কিছু হলেই ওর ওভার থিঙ্কিং করার অভ্যাস আছে। ছোটখাটো জিনিসে ভয় পায় তো তাই। আরিশ পুরো কথাটা মাথায় গেঁথে ফেলে। অতঃপর মৃদু হেসে তাহসিনের দিকে তাকিয়ে বলে, ডক্টর আঙ্কেলকে বলে দিচ্ছি এখানে আসতে। নো নিড, আমি করে নেব। বলে তাহসিন নিজের পাঞ্জাবি খুলে ফেলে। তানিয়া হতবাক হয়ে গেল, লজ্জা পেল কিছুটা।
আরিশ তানিয়ার দিকে তাকিয়ে বলল, তানিয়া, ওই কাপড়ের মধ্যে একটা ফার্স্ট এড বক্স আছে, এটা হেল্প করে দাও প্লিজ। বলেই চলে যায় আরিশ। তানিয়া ধীর পায়ে হেঁটে বক্সটি বের করে তাহসিনের সামনে বসে। তাহসিন তা লক্ষ্য করে বক্সটি নিজের হাতে নিয়ে বলে, লাগবে না। অতঃপর তুলো বের করে বাহুর ক্ষত মুছতে থাকে, কিন্তু ক্ষতের আকার বড় হওয়ার সুবাদে তাহসিন নিজের পেশিবহুল বাহুর আঘাতে পৌঁছতে ব্যর্থ। তানিয়া এবার তুলো কেড়ে নিয়ে নিজের হাতে নিয়ে বলল, এত জেদি কেন আপনি? কিভাবে নিজেকে আয়রন ম্যান নাকি মানুষের ঊর্ধ্বে কিছু? তাহসিন তানিয়ার দিকে তাকায়। মেয়েটা তাকে বকছে, মানে তাহসিন এই ছোট্ট মেয়ের কাছে বকা খাচ্ছে। তাহসিনের চোখ ছোট ছোট করে তানিয়ার দিকে তাকায়। তানিয়া তা লক্ষ্য করে বলে,